আর বলবেন না স্যার, ওই টিউ নামক মেয়েটার বাবা তো ছোটোবেলায় মারা গেছেন। তার পরপরই ওর মা ওকে ফেলে অন্য বিয়ে করে চলে গেছেন। দাদির কাছে বড় হয়েছিল মেয়েটা, সেও মারা গিয়েছে কিছুদিন পূর্বে। তারপর স্বজনরা ওর দায়িত্ব নিতে চাইলে রিমার বাবা দয়া করে মেয়েটাকে ওদের বাড়িতে থাকতে দিয়েছেন। কিন্তু মেয়েটা যে এত অপয়া অলক্ষী, ওদের বাড়িতে এসে থেকে একটার পর একটা অঘটন লেগেই আছে। এই গতকাল শিষ্য ভাইয়া কোথা থেকে যেন অ্যাক্সিডেন্ট করে এসেছেন, আগেও একবার করেছেন। শাহেদ অবাক হলো, কিসব বলছে এই মেয়ে? এই যুগে এসেও এসব কেউ বিশ্বাস করে? শাহেদের চোখে মুখে বিরক্তিভাব ফুটে উঠল। কপাল কুঁচকে বলল, কি সব বলছো? আরে তোমরা এই যুগের ছেলে মেয়ে, পড়াশোনা করছো, তারপরে এসব কুসংস্কারমূলক কথা বলছো? হ্যাঁ। শাহেদের কথা শেষ হতে না হতেই রিমা বলল, কুসংস্কার না স্যার, সত্যি। আমি প্রথমে এসব বিশ্বাস করিনি, কিন্তু এখন তো দেখছি সত্যি। তারপর ওর চরিত্র তেমন ভালো না। শিষ্য ভাইয়ের দিকে নজর আছে। কলেজে এসে শুনলাম গতকাল নাকি কে ওকে তুলে নিয়ে গিয়েছিল ওকে। যদিও আমি পুরোপুরি জানি না বিষয়টা, তবে মনে হচ্ছে কেউ ওকে তুলে নিয়ে যায়নি, বরং ও নিজেই গিয়েছিল। নয়তো কার এত ঠেকা পড়েছে যে ওর মতো একটা মেয়েকে তুলে নিয়ে যেতে যাবে? শাহেদের অবাগরতা বাড়ল। এই কোন রিমাকে দেখছে সে? একজন মেয়ে হয়ে অন্য একটি মেয়ের চরিত্রের দিকে সাবলীলভাবে আঙ্গুল তুলল সে। আবার মেয়েটিকে অপয়া অলক্ষী বলেও হেয় করল। এ কেমন মেয়েকে ভালোবেসেছে সে? তবে কি শাহেদ নিজের মানুষ চিনতে ভুল করেছে? এত বড় ভুল হলো তার দ্বারা? রিমাকে নিয়ে বিতৃষ্ণায় ভরে গেল শাহেদের হৃদয়। বিরক্তি ভরা কণ্ঠে সে বলল, ত্রয়ীকে কাল কে কিভাবে তুলে নিয়ে গেছিল বা ওর কার দিকে নজর আমি জানি না, তবে তোমার থেকে এটা আশা করিনি রিমা। তুমি একটি মেয়ে আর ত্রয়ীও একটি মেয়ে, অথচ কত সহজে তুমি ওর চরিত্রের দিকে আঙুল তুলে দিলে, ওর পাট পিছে কত বদনাম করলে। থামল শাহেদ। দম নিয়ে কিছুটা রুক্ষ কণ্ঠে ফির বলল, যাই হোক, আসছি আমি। আমার যা জানার অন্য কারো কাছ থেকে জেনে নেব। শাহেদ পিছনে ঘুরে হাঁটা ধরল। রিমা ব্যস্ত হল। বুঝল শাহেদ তার কথাই রেগে গেছে। তাড়াহুড়ো করে সে পিছন থেকে ডাকলো কয়েকবার, কিন্তু শাহেদ থামল না। পিছন ঘুরে দেখলও না একবার। রিমা আহত হলো। চোখে মুখে তার নেমে এলো আধারের ছোঁয়া। এই আধারকে অগ্নিতে রূপ দিতে পাশ থেকে শিলা বলে উঠল। শিলার কথায় সত্যি রিমার ভিতরকার খারাপ লাগাগুলো রূপ নিল ক্রোধে। তার মনে হলো সব দোষ ত্রয়ীর। ওই মেয়েটাই মিষ্টি মিষ্টি কথা বলে সবাইকে নিজের পক্ষে নিয়ে রেখেছে, যার কারণে তারা ভালো কিছু বললেও সবার কাছে খারাপ হয়ে দাঁড়ায়। ওই মেয়েটার কারণেই আজ শাহেদ তাকে ভুল বুঝল। এমনিই তো সে শাহেদের থেকে তেমন গুরুত্ব পায় না, এবার থেকে হয়তো আরও পাবে না। শাহেদের সাথে তার প্রেম হওয়ার আগেই ভেঙে গেল। আর এটা হলো ত্রয়ীর জন্য, শুধুমাত্র তার জন্য, শুধুমাত্র ওর জন্য। রাতের আধার ঘনিয়েছে। চারিদিকটা নিস্তব্ধ হয়ে যেতে শুরু করেছে একটু একটু করে। রাতের খাবার শেষে সব গুছিয়ে গাছিয়ে কেবলই কক্ষে প্রবেশ করলেন ফাহমিদা বেগম। আব্দুর রহমান খান বিছানায় বসে বসে এতক্ষণ অপেক্ষা করছিলেন স্ত্রীর। কাঙ্ক্ষিত ব্যক্তিকে আসতে দেখেই উঠে দাঁড়ালেন তিনি। স্বাভাবিক কণ্ঠে বললেন, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে ফাহমিদা। ফাহমিদা বেগম এগিয়ে এসে দাঁড়ালেন স্বামীর মুখোমুখি। রুকুচকে শুধালেন, কি কথা? আব্দুর রহমান খান একটু সময় নিলেন, অতঃপর বললেন, শিষ্যের তো বিয়ের বয়স হয়েছে, ওর বিয়েতে কথা ভাবছিলাম আমি। এই কথা যে ফাহমিদা বেগম ভাবেননি তেমন তো নয়। একটা মাত্র ছেলে তার, সেই ছেলের বিয়ে নিয়ে রোজই কত জল্পনা কল্পনা করেন তিনি। ফাহমিদা বেগমের চোখ মুখে খুশির ঝলক দেখা গেল। উৎফুল্ল হয়ে তিনি বললেন, বেশ তো, আমি কালই মেয়ে দেখা শুরু করব। মেয়ে আর দেখতে হবে না, মেয়ে ঠিক করাই আছে। ফাহমিদা বেগম অবাক হলেন। তার স্বামী ছেলের জন্য আগে থেকেই পাত্রী নির্বাচন করে রেখেছেন। কই, তাকে তো এই বিষয়ে কখনো কিছু বলেননি। ফাহমিদা বেগম কপালে ভাঁজ ফেলে বললেন, মেয়ে ঠিক করা সে কে? সে কেন, ত্রয়ী, ওর সাথেই আমি শিষ্যের বিয়ের কথা ভাবছি। ত্রয়ীর নামটা শুনে যেন আকাশ থেকে পড়লেন ফাহমিদা বেগম। ওই মেয়েকে তিনি তার ছেলের বউ করবেন? এমনি মেয়েটা সুন্দরী, শিক্ষিত চাইছিল, কিন্তু গুণে অপয়া অলক্ষী। নিজের আপন জনদের তো খেয়েছেই, এখন এই বাড়িতে এসেও একটার পর একটা বিপদ লাগিয়ে রেখেছে। সেই মেয়েকে কিনা তিনি এখন নিজের ছেলের ঘাড়ে উঠিয়ে দিবেন? ফাহমিদা বেগমের মুখা অবয়বের পরিবর্তন ঘটল। শক্ত কণ্ঠে তিনি বললেন,
অসম্ভব, ওই মেয়েকে কখনো আমি আমার ছেলের বউ করব না। স্ত্রীর এহেন কঠিন ভাষা আব্দুর রহমান খান হোঁচট খেলেন যেন। ফাহমিদা বেগম যে ত্রয়ীর বিষয়ে বেঁকে বসবেন তা তিনি ভাবেননি। তিনি সর্বদাই ফাহমিদা বেগমকে ত্রয়ীর সাথে ভালো ব্যবহার করতে দেখেছেন, মেয়েটাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে দেখেছেন। তিনি ভেবেছিলেন ত্রয়ীকে এক কথায় মেনে নেবেন ফাহমিদা বেগম, কিন্তু এই নারী তো বেঁকে বসলেন। আব্দুর রহমান খান কিঞ্চিত সময় নিয়ে চেয়ে রইলেন স্ত্রীর মুখ পানে, অতঃপর গম্ভীর কণ্ঠে বললেন, ত্রয়ীকে শিষ্যের বউ করার কথা আমি বলিনি, সে নিজেই বলেছে। তোমার ছেলে ত্রয়ীকে ভীষণ পছন্দ। ছেলের পছন্দ শুনে একটু দমলেন ফাহমিদা বেগম। ত্রয়ী মেয়েটিকে যে তিনি খুব অপছন্দ করেন তেমন নয়, শুধু ছেলের ভবিষ্যৎ চিন্তায় ওই মেয়েটিকে মেনে নিতে চাননি এতক্ষণ। কিন্তু যেখানে তার ছেলের নিজেই ত্রয়ীকে পছন্দ করেছেন, সেখানে তিনি আর কিছু বলার মতো খুঁজে পেলেন না। ছোটবেলা থেকে তিনি নিজের কোনো মতামতই তার 3 সন্তানের উপর চাপিয়ে দেননি, সর্বদাই তাদের মতামতকে গুরুত্ব দিয়েছেন। আজ বিয়ের মতো একটা বিষয়েও শিষ্যের মতামতকেই তিনি প্রধান গুরুত্বপূর্ণ বলে মনে করলেন। তবে আব্দুর রহমান খানের কণ্ঠে ছেলের পছন্দের কথা শুনে কিছুটা অভিমান হলো তার। শিষ্যের ত্রয়ীকে পছন্দ? কই, এ কথা তো শিষ্য তাকে বলল না, গিয়ে বলল বাবাকে। সে কি সবার এতটাই দূরের হয়ে গেছে? রাত গভীর, ব্যস্ত শহরের বুকটা এই মুহূর্তে ঢেকে গেছে নীরবতার চাদরে। পানির সবাইও ইতোমধ্যে ঘুমিয়ে পড়েছে বোধ হয়। শুধু ঘুম নেই শিষ্যের 2 চোখে। বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে সে। আজ সারাদিনেও ত্রয়ীর দেখা পায়নি। মেয়েটি একবারের জন্যও তার কাছে আসেনি। সে কি জানে না শিষ্য অসুস্থ? অবশ্যই জানে। তাকে উদ্ধার করতে গিয়েই তো আজ শিষ্যের এই অবস্থা। যেখানে স্বামীর অসুস্থতায় অস্থির হয়ে ওঠার কথা ছিল ত্রয়ীর, সর্বদা তার পাশে পাশে থাকার কথা ছিল, তার সেবা করার কথা ছিল, সেখানে মেয়েটা একবার উকি দিয়েও দেখে গেল না তাকে। শিষ্যের হৃদয়ে কিঞ্চিত অভিমানেরা হানা দিল। মালিশের পাশ থেকে নিজের মোবাইলটা তুলে নিল হাতে। ত্রয়ীকে একবার কল করবে ভেবেও করল না। ত্রয়ী যদি তার অসুস্থতায় তার খোঁজ খবর না নেয়, তার কাছে না আসে, তাহলে সে কেন ত্রয়ীকে কল করবে বা নিজের কাছে আসতে বলবে? সে এসব নিজের ভিতরে চাপা অভিমান নিয়ে ফেসবুকে ঢুকলো। নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতেই হঠাৎ একটি আইডি এলো তার সামনে। সাথে সাথে কপাল কুঁচকে গেল তার। দ্রুত উঠে বসলো বিছানায়। এটা ত্রয়ী না? হ্যাঁ, ত্রয়ী তো। শিষ্য দ্রুত ঢুকলো সে আইডির ভিতরে। প্রোফাইল লক, আর কিছু দেখার উপায় নেই। কিন্তু শিষ্যের মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠল মুহূর্তেই। এই মেয়েটাকে কি সে এসব করার জন্য মোবাইল দিয়েছে? নিজের একটা পুরনো আইডি লগ ইন করে দেওয়ার পরও নতুন আইডি খোলার কী দরকার ছিল এর? এই আইডিতে কে কে যুক্ত আছে তার সাথে, কার সাথে কথা বলে এটা দিয়ে? তারপর নতুন আইডি খুলেছে না হয় ভালো কথা, কিন্তু তার শিষ্যকে একবার জানালো না? ফ্রেন্ড রিকোয়েস্টও তো দেয়নি। শিষ্যের চোয়াল জোড়া শক্ত হয়ে উঠল। ক্রোধে দিশেহারা হয়ে উঠে দাঁড়ালো বিছানা থেকে। লম্বা লম্বা পা ফেলে এসে দাঁড়ালো ত্রয়ীর কক্ষের অভিমুখে। হাত উছিয়ে টোকা দিল বন্ধ দরজায়। ত্রয়ী ঘুমায়নি এখনো। সারাদিন শিষ্যের সাথে তার দেখা সাক্ষাৎ হয়নি। সে ঠিক জানতো রাতে সবাই ঘুমালে শিষ্য তার নিকট আসবে, আর এসেছেও। দরজায় টোকার শব্দ পেতেই ওষ্ঠে হাসি ফুটে উঠল ত্রয়ীর। এক মুহূর্তও দেরি করল না সে। দৌড়ে এসে খুলল দরজাটা, উৎফুল্ল হয়ে বলল, আপনি এসেছেন? আমি ঠিক জানতাম আপনি আসবেন। শিষ্য কোনো জবাব দিল না। ত্রয়ীর পাশ কাটিয়ে ঢুকলো কক্ষের ভিতরে। থমথমে কণ্ঠে বলল, তোর মোবাইল কোথায়? ত্রয়ী দরজাটা চাপিয়ে দিয়ে ভিতরে এলো। কপালে ভাঁজ ফেলে বলল, আছে বোধহয় বিছানার উপরে। মোবাইল দিয়ে কি করবেন আপনি? শিষ্য এবারেও জবাব দিল না। বিছানার উপর থেকে ত্রয়ীর মোবাইলটা হাতে নিয়ে ঘাঁটতে শুরু করলো। ত্রয়ী ওদিকে ততটা পাত্তা দিল না। সে বরং চিন্তিত স্বরে শুধালো, এখন কেমন আছেন আপনি? সুস্থ বোধ করছেন একটু? শিষ্য যেন শুনেও শুনল না ত্রয়ীর কথা। সে এক মনে ত্রয়ীর সম্পূর্ণ মোবাইল পর্যবেক্ষণ করলো। তেমন সন্দেহান কিছুই পেল না। তবে তাতেও রাগ কমল না তার। কিছু সন্দেহান থাকুক বা না থাকুক, তাকে না জানিয়ে মেয়েটা নতুন আইডি খুলবে কেন? শিষ্য ত্রয়ীর প্রোফাইল বের করে মোবাইলটা ধরলো তার চোখের অভিমুখে। ক্রোধ মেশানো কণ্ঠে শোধালো, এটা কি? ত্রয়ী চমকালো, ফরকালো। এটার কথা তো প্রায় ভুলেই বসেছিল। এই আইডিটা খোলার পরপরই সে গ্রামে গিয়েছিল। তারপর থেকে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। সব মিলিয়ে ত্রয়ী মোবাইল ধরারই তো তেমন সুযোগ পায়নি। আর তো ফেসবুক আইডি। মেয়েটা মাথা নুইয়ে নিল। আমতা আমতা করে বলল, আপনার আগের আইডিটা ভুলবশত লগ আউট হয়ে গিয়েছিল। এই আইডির পাসওয়ার্ড জানা ছিল না বলে ঢুকতে পারছিলাম না।
তারপর আরফা এটা খুলে দিয়েছে। কথা শেষ হতে না হতেই শিষ্য থমকে উঠল। তোর পাসপোর্ট জানা ছিল না বলে কি আমারও জানা ছিল না? আমাকে জিজ্ঞেস করলি না কেন? ত্রয়ী কেঁপে উঠল স্বামীর ধমকে, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি যদি আবার কিছু বলেন, আইডি লগ আউটের কারণে আমাকে যদি বকেন তাই বলিনি। তুই শিষ্য দাঁতে দাঁত পিষে কিছু বলতে গিয়েও থেমে গেল। চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ক্রোধ কমানোর প্রচেষ্টা করল। এত রাতে চিৎকার চেঁচামেচি করাটা হয়তো ঠিক হবে না। বাড়ির লোকদের ঘুম ভেঙে গেল আবার ঝামেলা। শিষ্য এই মুহূর্তে কোনো ঝামেলা চাইছে না। এমনি আজ সকালে আব্দুর রহমান খানের সাথে তাদের বিয়ের কথা বলেছে। এখন ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলে হয়। শিষ্য ত্রয়ীর মোবাইলটা এক প্রকার ছুঁড়ে ফেলল বিছানায়। এরপর তেড়ে গেল মেয়েটার দিকে, চাপা কণ্ঠে বলল, এর জন্য আমি তোকে মোবাইল দিয়েছিলাম? তোর আইডি পাসওয়ার্ড না হয় জানা ছিল না, তুই আমার কাছে আসিসনি। যাই হোক, নতুন আইডি খুলেছিস, ভালো কথা। আমাকে কেন বলিসনি? বিভিন্ন ঝামেলায় খেয়াল ছিল না। আম সরি। তোর খেয়াল থাকবেও না। আমার কোন দিকে তোর খেয়াল থাকে? তুই জানিস পূর্ব থেকে আমার শরীরে ক্ষত, তার উপর গতকাল আবার এত ঝামেলা। তুই একবার খোঁজ নিয়েছিস আমি বেঁচে আছি নাকি মরে গেছি? একবারও দেখতে গিয়েছিলি আমাকে? যেখানে আমার অসুস্থতায় তোর অস্থির হয়ে ওঠার কথা, সেখানে আমাকে একটাবার চোখের দেখাও দেখতে গেলি না সারাদিন। আমি যেতে চেয়েছিলাম তো, কিন্তু এইটুকু বলতেই ত্রয়ীকে থামিয়ে দিল শিষ্য। রুক্ষ কণ্ঠে বলল, অজুহাত দিতে হবে না তোকে, এক বাড়িতেই থাকি আমরা। এমন নয় যে আমরা দুইজন দুই শহরের বাসিন্দা, তাই তোর আমাকে দেখতে আসতে সময় লাগবে, বাড়িতে হাজার কাজ গুছিয়ে আসতে হবে। নিজের কথা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না শিষ্য। ধুমধাপ পা ফেলে বেরিয়ে এলো ত্রয়ীর কক্ষ থেকে। মেয়েটা অস্থির হয়ে উঠল। শিষ্য যে তার উপর ভীষণ রেগে গেছে তা বুঝলো বেশ ভালোভাবেই। আর যাই হোক, এবারে দোষটা তারই বেশি। শিষ্যকে না জানিয়ে তার নতুন আইডি খোলা উচিত হয়নি। ত্রয়ীও আর নিজ কক্ষে দাঁড়িয়ে রইল না, ছুটে এলো শিষ্যের পিছু পিছু। ব্যস্ত কণ্ঠে বলল, আমি এমনটা আর করবো না। এবারের মতো মাফ করে দিন আমায়। শিষ্য শুনল না ত্রয়ীর কোনো কথা। লম্বা লম্বা পা ফেলে সে ঢুকলো নিজ কক্ষে। অতঃপর ত্রয়ী ঢোকার পূর্বেই দরজাটা এঁটে দিল। মেয়েটা দাঁড়িয়ে পড়ল সাথে সাথে। অস্থিরতা বাড়ল তার। হাত তুলে দরজায় ধাক্কা দিতে দিতে বলল, আমার কথাটা তো শুনুন প্লিজ, দরজাটা একবার খুলুন। শিষ্য দরজা খুলল না, ভিতর থেকে কোনো আওয়াজও দিল না। ত্রয়ী আরও কিছুক্ষণ দরজা ধাক্কাধাক্কি করে থামল। এর বেশি দরজা ধাক্কানোটা বোধহয় ঠিক হবে না, বাহিরের লোকদের ঘুম ভেঙে যেতে পারে। ত্রয়ী হতাশা নিঃশ্বাস ফেলল। শেষ একবার শিষ্যের কক্ষের বন্ধ দরজাটার দিকে দৃষ্টি দিয়ে চলে এলো নিজ কক্ষে। এরপরে অদূরে অন্ধকারের মধ্য থেকে বেরিয়ে এলো রিমা। মাঝরাতে পানির পিপাসা লেগেছিল তার, কিন্তু কক্ষের জগে পানি না থাকায় পানি নিতে বেরিয়েছিল সে। নিজ কক্ষ থেকে বেরোতেই সে দেখল শিষ্য ত্রয়ীর কক্ষ থেকে বেরোচ্ছে। ঘটনাটা কি বুঝতে দ্রুত সে লুকিয়ে পড়েছিল পাশেই। এমনি ত্রয়ীর কক্ষের ভিতরে তাদের ভিতরে কি হয়েছে না হয়েছে রিমা কিছুই দেখেনি। তবে কক্ষের বাহিরে শিষ্যের রেগে চলে যাওয়া, ত্রয়ীর মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া, ত্রয়ী দরজা ধাক্কানোর পরও দরজা না খোলা, সবটাই দেখেছে সে। নিশীথের আধার কেটে গেছে। আকাশটা সোনালি সূর্যের আলোয় আলোকিত হয়ে উঠেছে। খানবাড়ির সবাই খাবার কক্ষের টেবিল দখল করে বসেছে সকালে নাস্তার উদ্দেশ্যে। শিষ্যের খাবার আজ আর কক্ষে পাঠানো হয়নি, তার আগেই সে টেবিলে এসে বসেছে। স্যুটবুট পরে একদম তৈরি হয়ে এসেছে, অফিসে যাবে বোধ হয়। খাবারের মধ্যে ত্রয়ী অনেকবার তাকালো শিষ্যের দিকে, অথচ ছেলেটা একবারও তাকালো না তার দিকে। মাথা নিচু করে চুপচাপ নিজের খাওয়া শেষ করে বেরিয়ে গেল বাড়ির বাইরে। ত্রয়ী আহত হলো। সামান্য একটা বিষয়ের জন্য এত রাগ? সে শুধু তো একটা আইডি খুলেছে, এছাড়া আর তো কিছু করেনি। ওই আইডি দিয়ে আরফা ব্যতীত না আর কারোর সাথে কথা বলেছে, আর না তেমন কাউকে যুক্ত করেছে। শিষ্য এবং আব্দুর রহমান খান অফিসের জন্য বেরিয়ে যাওয়ার পর বাড়ি এখন মোটামুটি ফাঁকা। পর্ণাও স্কুলে চলে গিয়েছে। তবে আজ রিমা বা ত্রয়ী কেউ কলেজে যায়নি। রিমা চারিদিকটা একটু নিরিবিলি দেখে এসে দাঁড়ালো মায়ের কক্ষের অভিমুখে। হাত উছিয়ে দরজায় টোকা দিয়ে বলল, আসবো? আয়। রিমা চাপানো দরজাটা ঠেলে ভিতরে ঢুকলো। ফাহামিদা বেগম আলমারি থেকে তার গহনার বাক্সগুলো এনে এক এক করে রাখছিলেন বিছানায়। মেয়েকে দেখে একগাল হাসলেন তিনি। পরপর আবার চোখে মুখে চিন্তার রেশ ফুটিয়ে তুলে বললেন, এখানে হালকা পাতলা গহনা আছে, ভারীগুলো এখনো ব্যাংকের লকারে, ওগুলো তুলতে হবে, কত কাজ। এটুকু বলে থামলেন তিনি। দম নিয়ে ফের বললেন, দেখ তো মা, গয়নাগুলো কেমন, এগুলো পুরনো দিনের আগের গড়িয়েছিলাম,
আজকালকার দিনের মেয়েরা পছন্দ করবে তো, নয়তো আবার ভেঙ্গে বর্তমান চলমান নতুন নকশা দিয়ে গড়াবো। রিমা অবাক হলো, অবাক কণ্ঠে এসে বলল, তা না হয় বুঝলাম, কিন্তু এগুলো এখন তুমি বের করছো কেন? আবার বলছো ব্যাংক থেকে গয়না তুলবে। কি করবে এত গয়না দিয়ে? তোর ভাইকে বিয়ে করাবো। রিমা এবার অবাকের সাথে সাথে খুশিও হলো। বাড়িতে বিয়ে লাগবে, তাও নিজের ভাইয়ের। কত আনন্দ মজা হবে। তাছাড়া এই সুযোগ তার বান্ধবী শিলার কথাটা তার বাড়ির সবাইকে বলার। সে আগে থেকেই জানতো শিলা শিষ্যকে পছন্দ করে, আর তারও শিলাকে ভীষণ পছন্দ। প্রিয় বান্ধবীকে ভাইয়ের বউ করে আনতে পারলে কতই না ভালো হবে। সর্বক্ষণ দুই বান্ধবী একসাথে থাকতে পারবে, সময়ে অসময়ে একে অপরকে পাশে পাবে। অন্য বাড়ির একটি মেয়েকে নিজের ভাইয়ের বউ করে আনলে সে কেমন না কেমন হয় কে জানে। রিমা বেশ উৎফুল্ল হয়েই বলল, পাত্রী দেখবে কবে থেকে? আমার খোঁজে কিন্তু একটা ভালো পাত্রী আছে। ভালো খারাপ যেমনই থাকুক না কেন, তাতে দিয়ে কোনো কাজ হবে না। তোর ভাই আগের থেকে মেয়ে পছন্দ করে রেখেছে। রিমার অবগতা বাড়ল। চোখে মুখে বিস্ময় ভাব নিয়ে এসে বলল, কি, কোন মেয়ে? কেন, আমাদের ক্রয়ী? আবার সেই ত্রয়ী? এই মেয়ে তার হাড় মাংস পুরোপুরিভাবে জ্বালিয়ে খাওয়া ব্যতীত বোধহয় থামবে না। এতদিন তাও ভেবেছিল বিয়ে হলে মেয়েটা বাড়ি থেকে বিদায় হবে, কিন্তু এই মেয়ে তো তার ভাইকে বিয়ে করে এ বাড়িতে আরো গেড়ে বসার বন্দোবস্ত করছে, আর সাথে তার বান্ধবীর জায়গাটাও হরণ করতে চাইছে। রিমার কত শখ শিলাকে এ বাড়ির বউ করবে, বান্ধবী থেকে সম্পর্কটা ননদ ভাবিতেও উন্নীত করবে। এই শখ তো সে পূরণ করেই ছাড়বে। আর তাছাড়া শিষ্য যদি শিলা ব্যতীত অন্য কাউকে বিয়ে করে তাহলে মেয়েটা কষ্টও পাবে ভীষণ। বান্ধবী হয়ে রিমা কিভাবে বান্ধবীর হৃদয় ভাঙা সে কষ্ট সহ্য করবে? রিমা ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল, চোখ মুখ কুঁচকে বলল, আর কোনো মেয়ে পেলে না? তোমাদের ওই মেয়েকেই পেতে হলো আমার ভাইয়ের বউ করার জন্য? কেন, ক্রয়ী দেখতে খারাপ কিসে? সুন্দরী, শিক্ষিত, নম্রভদ্র, কাজে কর্মে সুনিপুণ। এগুলো দিয়ে তুমি কি করবে যদি না একটা মেয়ের বংশ মর্যাদা থাকে? বাবা ছোটবেলায় মারা গেছে, মা ওকে ফেলে রেখে অন্য বিয়ে করেছে। চাচারাও খোঁজ খবর নেয় না। এক প্রকার চাল চলনহীন মেয়েও। আর আমাদের সমাজে একটা মূল্য আছে, বংশ মর্যাদা আছে। কত বড় বড় মানুষের সাথে আমাদের ওঠা বসা। ওকে ঘরের বউ করে আনার পর যদি একজন এসে তোমাকে জিজ্ঞেস করে তোমার ছেলের বউয়ের বাড়ি কোথায়, বাবা কি করে, বংশমর্যাদা কি, তখন তুমি কি উত্তর দিবে? ফাহমিদা বেগম থেমে গেলেন। হাতের গয়নার বাক্সগুলো রাখলেন বিছানার উপরে। এইভাবে তো তিনি কখনো ভেবে দেখেননি। মায়ের এমন থমকানো ভাব দেখে রিমা বুঝল ওষুধে কাজ হয়েছে। তার মাকে আর একটু ত্রয়ীর বিরুদ্ধে বিষিয়ে তুলতে পারলে এ বিয়ে ভাঙা যাবে। মনে মনে শয়তানি হাসি হাসল রিমা। চোখে মুখে চিন্তিত ভাব ফুটিয়ে তুলে বলল, তাছাড়া মেয়েটা অপয়া, অলক্ষী। নিজের আপন মানুষদের তো আগেই খেয়েছে, এখন এসেছে আমাদের বাড়িতে। ও আসার পর থেকে বাড়িতে একটার পর একটা অঘটন লেগেই আছে। ভাইয়া দুবার অ্যাক্সিডেন্ট করলো। 5টা না 10টা না, একটা মাত্র ছেলে তোমার। আমি আর রিমা তো এক প্রকার অতিথি। আজ বিয়ে দিলে কাল শ্বশুরবাড়িতে চলে যাব। তুমি মা হয়ে এমন একটা অপয়া মেয়েকে সারা জীবনের জন্য তোমার ছেলের গলায় বেঁধে দিতে চাইছো? তার জীবনটা নষ্ট করে দিতে চাইছো মা? ফাহমিদা বেগমের হৃদয় কাঁপল। বংশ মর্যাদার কথা তিনি আগে চিন্তা না করলেও অপয়া অলক্ষীর বিষয়টি নিয়ে ভেবেছেন। কোনো মাই তার সন্তানদের খারাপ চান না। ফাহমিদা বেগমও শিষ্যের খারাপ চান না। তার উপর তিনি পুরনো দিনের মানুষ, কুসংস্কার একটু বেশি বিশ্বাসী। ফাহমিদা বেগম চিন্তিত হলেন, ত্রয়ীকে শিষ্যের সাথে বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? বিয়ের পর যদি ছেলেটার কোনো বিপদ হয়? আবার তিনি এও ভাবলেন ত্রয়ী শিষ্যের পছন্দ, ত্রয়ীকে কি তার ছেলের থেকে আলাদা করা ঠিক হবে? ফাহমিদা বেগম কিছুটা ইতস্তত করেই বললেন, কিন্তু ক্রয়ীকে শিষ্যের পছন্দ না ছাই, তুমি চেনো না ওই টিওইকে। ওকে যতটা ভোলা ভালা আর সহজ সরল মনে হও, ও ততটাও সহজ সরল নয়। ভাইয়া ওকে পছন্দ করেনি। আমার তো মনে হয় ভাইয়াকে ও ফাঁসিয়েছে। গতকাল গভীর রাতে পানি খেতে বেরিয়েছিলাম আমি, তখন দেখি ও ভাইয়ার কক্ষে দরজা ধাক্কা দিচ্ছে। তবে ভাইয়া দরজা খোলেনি। ফাহমিদা বেগম অবাক হলেন। অবাক সুরেই শুধালেন,
গভীর রাতে ওর শিষ্যের ঘরের দরজা ধাক্কা দিচ্ছিল। হ্যাঁ, তাহলে আর বলছি কি, এমন করে করেই ও ভাইয়াকে ফাঁসিয়েছে। এর জন্যই ভাইয়া ওকে বিয়ে করতে চাইছে। ফাহমিদা বেগম গভীর চিন্তায় নিবদ্ধ হলেন। ত্রয়ীকে সে কখনো খারাপ দেখেনি। মেয়েটাকে যথেষ্ট ভদ্র, নম্র এবং মিষ্টিভাষী হিসেবেই চিনেন তিনি। সেই মেয়ে যে শিষ্যকে ফাঁসাবে তেমন মনে হয় না। আমার ইমাকেও তো কোনো অবিশ্বাসের কারণ নেই। স্বভাবতই মানুষ বাইরের লোকজনের থেকে নিজের সন্তানদের অধিক বিশ্বাস করে। দুপুর গড়িয়ে বিকালের দিকে ত্রয়ী পা ঝুলিয়ে বসে রয়েছে নিজ কক্ষের বিছানার উপরে। সেই সকালে অফিসে বেরিয়ে যাওয়ার পর থেকে শিশুকে অনেকবার কল করেছে সে, কিন্তু লোকটা একটা কলও ধরেনি, আবার কেটেও দেয়নি। আজ দুপুরে বাড়িতে খেতেও আসেনি, হয়তো রাগে এসব করছে। ত্রয়ী ভেবে পায় না ওইটুকু বিষয় নিয়ে এত রাগ আসে কোথা থেকে। তারপর বিষয়টি নিয়ে এসে মাফ চেয়েছে, বলেছে অমন কাজ আর করবে না। আর রাগ করেছে ভালো কথা, খাবারের সাথে কিসের রাগ? ত্রয়ী ঠোঁট উল্টালো। শিষ্যের জন্য চিন্তা হলো তার। লোকটা রাগে দুপুরে বাড়িতে তো খেতে এলো না, বাহিরে বা অন্য কোথাও খেয়েছে কিনা কে জানে। ত্রয়ী তার হাতে ধরে রাখা মোবাইলটা ঘেটে আবারও কল লাগালো শিষ্যের নাম্বারে। না, এবারেও কলটা ধরল না সে। ত্রয়ী আরও কিছুক্ষণ থম মেরে বসে রইল। শিষ্যের রাগ ভাঙানোটা জরুরি। লোকটা তার সাথে কথা না বললে, তার দিকে না তাকালে কেমন যেন ভালো লাগে না তার। বুকটা খালি খালি লাগে, কান্না পায় ভীষণ। এমন নানান বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ মেয়েটির মস্তিষ্কে ভীষণ আদুরে একটি বুদ্ধি খেলে গেল। শিষ্য এবং ত্রয়ী একে অপরকে ভালোবাসে এবং এই সত্যটা তারা উভয়ই বেশ ভালোভাবে জানে। তবে তাদের দুজনের মধ্যে এখনো অবধি সরাসরি মনের কথা প্রকাশ বা ভালোবাসার কথা প্রকাশ করা হয়নি। শিষ্য আদৌ প্রকাশ করবে কিনা কে জানে। তবে এই রাগ অভিমানের টানা পড়ে নে ত্রয়ী যদি নিজের মনের কথাটা শিষ্যের অভিমুখে প্রকাশ করে, তবে বিষয়টা কেমন হয়? অধিকাংশ ক্ষেত্রে পুরুষরাই তাদের প্রিয় রমণীর নিকট আগে নিজের ভালোবাসার কথা, নিজের মনের কথা প্রকাশ করে। ত্রয়ীর ক্ষেত্রে না হয় একটু ব্যতিক্রম কিছু ঘটুক, সেই আগে ভালোবাসার কথা জানাক। এতে শিষ্যেরও রাগ ভাঙবে আর তাদের সম্পর্কটাও একটু মজবুত হবে। ত্রয়ী তার মোবাইলের কিবোর্ডে হাত চালিয়ে বলল, আমি আপনাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তবে মেসেজটা লিখলেও সে পাঠালো না, আবার কেটে দিল। এইভাবে মেসেজ করে ভালোবাসার কথা প্রকাশ করা খুব সাধারণ একটি বিষয়। জীবনে প্রথম কাউকে ভালোবাসার কথা প্রকাশ করতে যাচ্ছে ত্রয়ী, তাও তার সবচেয়ে প্রিয় পুরুষ স্বামী, স্বপ্নের পুরুষকে। একটু অনুপম কিছু না করলে হয় না। ত্রয়ী বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, এগিয়ে এসে বসলো পড়ার টেবিলে। একটা কাগজ নিয়ে তাতে গোটা গোটা অক্ষরে লিখতে শুরু করলো, আমি আপনাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ত্রয়ী বেশ অনেকটা সময় নিয়ে কাগজে 100 বার লিখলো উক্ত কথাটি। এখন এটা গিয়ে শিষ্যের ঘরে রেখে আসবে। তারপর রাতে যখন শিষ্য ঘরে ফিরবে, এটা দেখে নিশ্চয়ই তার ঘরে আসবে। তখন সে নিজের মনের মাধুরী মিশিয়ে ভালোবাসার কথা জানাবে তাকে। যেমন ভাবনা তেমন কাজ। ত্রয়ী কাগজটা নিয়ে ছুটে গেল শিষ্যের কক্ষের অভিমুখে। দরজাটা চাপানো। ত্রয়ী আশেপাশে চোখ বুলিয়ে পর্যবেক্ষণ করে নিল আশপাশটা। কাউকে না দেখে আলতোভাবে দরজা খুলে নিঃশব্দে ঢুকলো শিষ্যের কক্ষের ভিতরে। ত্রয়ী হাজার সাবধানতা অবলম্বন করলেও সে ঠিক ধরা পড়ে গেল রিমার নিকট। অবশ্য ধরা পড়বেই বা না কেন? ত্রয়ী যেমন কারো হাতে ধরা না পড়ার জন্য সাবধানতা অবলম্বন করেছে, তেমনি রিমাও গতকাল রাত থেকে তার উপরে নজর রেখেছে। সেই হিসেবেই দেখে ফেলেছে ত্রয়ীকে। মেয়েটা কক্ষে ঢুকে তার লেখা কাগজটা টেবিলের উপরে রাখবে, ঠিক তখনই রিমা এসে খপ করে ধরে ফেললো তার হাতটা। ত্রয়ী আঁতকে উঠল, অন্তরাত্মা কেঁপে উঠল যেন। তড়িৎ গতিতে সে তাকালো পাশ ফিরে। রিমাকে এই মুহূর্তে এখানে দেখে গলা শুকিয়ে এলো তার। দ্রুত হাতের কাগজটি লুকিয়ে ফেলতে চাইল। এই কাগজ কোনোভাবে রিমার হাতে পড়লে কেলেঙ্কারি হয়ে যাবে। তবে ত্রয়ী কাগজটা লুকানোর পূর্বেই ত্রয়ী ছো মেরে কাগজটা নিয়ে নিল। কপাল কুঁচকে বলল, ভাইয়ার অনুপস্থিতিতে তুই ভাইয়ার কক্ষে কি করছিস? আর এই কাগজ কি আছে? ত্রয়ী কাগজটা পুনরায় নিজের হাতে নিতে চাইল, কিন্তু তার আগেই রিমা খুলল সেটা। কাগজের লেখাগুলো পড়তেই চোখ বড় বড় হয়ে গেল তার। মুহূর্তেই চোখ মুখে রং বদলে গেল। ফুঁসে উঠে বলল, এই করে করেই তুই আমার ভাইয়াকে ফাঁসিয়েছিস, তাই না? আজ তোর ত্রয়ী ভীত হলো। যে ভয়টা পেয়েছিল তাই ঘটল। এখন কি করবে সে? কিভাবে পরিস্থিতি সামাল দিবে? ত্রয়ী আমতামতে শুরু করলো। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আপনি ভুল করছেন, আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়। রিমা শুনল না ত্রয়ীর কোনো কথা। মেয়েটার হাত টেনে নিয়ে এসে দাঁড়ালো বসার কক্ষে।
এই মুহূর্তে বাড়িতে শিষ্য বা আব্দুর রহমান খান নেই, তবে বাকিরা রয়েছে। রিমা গলা উঁচিয়ে ডাকলো, মা, ও মা, কোথায় তুমি? দেখে যাও, তোমার রূপের গুণের পুনা মেয়ে কি করছে? রিমার হাক ডাকে ফাহমিদা বেগম, নুরি এবং পর্ণা ছুটে এলো। বসার কক্ষে পা রাখতেই পর্ণা অবাক স্বরে শুধালো, কি হয়েছে আপু? এভাবে ডাকছো কেন? আর ত্রয়ী আপুকেও বা এভাবে ধরে রেখেছো কেন? রিমা পর্ণার কথার কোনো জবাব দিল না। ত্রয়ীর হাত ছেড়ে দিয়ে সে এগিয়ে এলো ফাহমিদা বেগমের দিকে। ত্রয়ীর লেখা কাগজটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, দেখো তোমার রূপের গুণে পুনা মেয়ে কি করেছে। আমি আগেই বলেছিলাম শিষ্য ভাইয়া ওকে নিজে থেকে পছন্দ করেনি, উল্টো ও শিষ্য ভাইয়াকে ফাঁসিয়েছে। এই দেখো, এই কাগজটার তার প্রমাণ। ফাহমিদা বেগম কপাল কুঁচকে কাগজটা হাতে নিলেন। কাগজের লেখাগুলোর দিকে নজর পড়তেই মুখাবয়বের পরিবর্তন ঘটল তার। শক্ত কণ্ঠে তিনি শুধালেন, এটা কে ক্রয়ী? ত্রয়ীর ভীতিভাব বাড়ল, মাথা নুইয়ে নিল সে। আমতা আমতা করে বলল, আমি আমি এইটুকু বলতেই ফাহমিদা বেগম থামিয়ে দিলেন তাকে। রুক্ষ কণ্ঠে বললেন, কি আমি আমি এই জন্যই তোমাকে আমাদের বাড়িতে ঠাঁই দিয়েছিলাম? আমাদের ভালো মানুষের এই প্রতিদান দিলে? আমাদের বাড়ি থেকে আমাদের খেয়ে আমাদেরই পিছিয়ে ছুরি পড়লে? ফাহমিদা বেগমের কথা শেষ হতে না হতেই রিমা মুখ বাঁকিয়ে বলল, তাহলে ওর কাছে তুমি এছাড়া আর কি আশা করছো মা? ও যে থালায় খায় সেই থালা ফুটো করার মানুষ। ত্রয়ীর হৃদয় ভারী হলো, কান্না পেল ভীষণ। এর জন্যই সে আগে কখনো শিষ্যর দিকে অন্য নজরে তাকায়নি। কখনো হৃদয়ে তার জন্য কোনো অনুভূতির আগমন ঘটলেও তা সে শক্তভাবে নিধন করেছে। আগে সে ভেবেছিল কখনো এমন কিছু হলে এই পরিবার তাকে বিশ্বাসঘাতক, বেঈমান হিসেবেই চিহ্নিত করবে। কিন্তু এখন যা হবার হয়ে গেছে। ত্রয়ীর পিছনে ফেরার আর কোনো পথ নেই। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেয়েটার। ধরা গলায় বলল, আমি কাউকে ফাঁসাইনি, আর যে থালায় খেয়েছি সেই থালায়ও ফুটো করিনি আমি। তাহলে কি করছিস তুই? আমাদের বাড়িতে থেকে আমাদের দৃষ্টির আড়ালে তুই শিষ্য ভাইয়াকে এসব লিখছিস? একজন পুরুষকে এসব লেখার মানে কি? একজন পুরুষকে লিখেছি ঠিক, তবে সে পুরুষের নিকট এসব লেখার সম্পূর্ণ অধিকার আছে আমার। সে আমার জন্য কোনো পরপুরুষ নয়। ফাহমিদা বেগমের প্রশ্নের অভিমুখে ত্রয়ী একটু থামল। আজ যখন এ পর্যন্ত চলেই এসেছে, তখন তাদের বিয়ের বিষয়টা গোপন রাখা বোধ হয় আর ঠিক হবে না। তাতে পরিস্থিতি জটিল হবে, বই সহজ হবে না। শিষ্য তাদের বিয়ের কথা পরিবারকে না বলুক, কিন্তু এমন একটি পরিস্থিতিতে পড়ে বিয়ের বিষয়ে গোপন করে ত্রয়ী নিজের চরিত্রের উপর দাগ নিতে পারবে না। তাতে যদি শিষ্য রাগ করে করুক, আর এভাবেও বা লুকিয়ে চুরিয়ে আর কতদিন চলবে। ত্রয়ী জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো। এরপর কণ্ঠে জোর দিয়ে বলল, আমাদের বিয়ে হয়ে গেছে, শিশু ভাই আমার স্বামী। ত্রয়ীর কণ্ঠ নিঃসৃত প্রতিটি ধ্বনি যেন বিস্ফোরণ ঘটালো বসার কক্ষে উপস্থিত সকলের মধ্যে। শিষ্য আর ত্রয়ীর বিয়ে হয়ে গেছে। কবে, কখন? ফাহমিদা বেগমের কথাটা বিশ্বাস করতে কষ্ট হলো। তার ছেলে তাকে না জানিয়ে এত বড় একটা কাজ করে ফেলল, অসম্ভব। ফাহমিদা বেগম একটু সময় নিলেন, নিজেকে ধাতস্থ করে বললেন, মিথ্যা কথা। আমাকে না জানিয়ে আমার ছেলে কখনোই এত বড় কাজ করবে না। রিমাও সাই জানালো ফাহমিদা বেগমের কথায়। মায়ের দিকে একটু চেপে দাঁড়ালো সে। কণ্ঠ খাদে নামিয়ে বলল, দেখছো মা, এই মেয়েটা কত দ্রুত এবং খারাপ। এখন শিষ্য ভাইয়ের সাথে ওর মিথ্যে বিয়ের নাটক সাজিয়ে আমাদের থেকে নিস্তার পেতে চাইছে। তুমি বলো, শিষ্য ভাইয়া তোমাকে কিছু বলেছে? সে তো এই বলেছে যে তিউকে তার পছন্দ, বিয়ে করতে চায়। তার সাথে যদি তিউর আগেই বিয়ে হয়ে যেত তাহলে নিশ্চয়ই এই কথা বলতো না। সরাসরি এটা বলতো যে তার সাথে তিউর বিয়ে হয়ে গেছে। ফাহমিদা বেগমের হৃদয়ে সন্দেহ জন্মালো। এই মুহূর্তে ত্রয়ীকেই তার মিথ্যাবাদী মনে হলো। তার ছেলে নিশ্চয়ই তাকে না জানিয়ে এত বড় একটি কাণ্ড ঘটাবে না। ফাহমিদা বেগম শক্ত কণ্ঠেই বললেন, তোমাকে আমি ভালো ভেবেছিলাম, তুমি তার এই প্রতিদান দিলে। তোমার সাথে আমার ছেলের বিয়ে হলে সে নিশ্চয়ই আমাকে বলতো। এত বিষ তোমার মনে? অবশ্যই আমাদেরই ভুল। গ্রাম্য চাল চলহীন অপরিচিত একটা মেয়েকে ভালো মানসিক করে আমাদের বাড়িতে ঠাঁই দেওয়া উচিত হয়নি। ত্রয়ীর খারাপ লাগলো ভীষণ। হৃদয়টা দুমড়ে মুচড়ে উঠল। এত অপমান সহ্য হলো না তার। তাই সবাইকেই বিশ্বাস করাতে সে সেদিন, অর্থাৎ তাদের বিয়ের রাতে সকল ঘটনা খুলে বলল।
সবটা শুনে হতবাক হয়ে পড়লেন ফাহমিদা বেগম। গ্রামে গিয়ে এত কাণ্ড ঘটে গেল, অথচ তার কিছুই তাদের কানে এলো না। ছেলের বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল তার, আর ছেলে কিনা গ্রামে গিয়ে মান সম্মান নিলামে তুলে একটা মেয়েকে বিয়ে করে, তা আবার লুকিয়ে রেখেছে। রিমা যেন সবটা শুনে আরও সুযোগ পেয়ে গেল। তেতে উঠে সে বলল,